নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল সুধীবৃন্দকে আমি মানালি চক্রবর্তী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে স্বাগত ও প্রণাম জানাচ্ছি। আজকের অধিবেশনের বিষয়বস্তু হলো জিওগ্রাফিক্যাল কনসেপ্ট ইন বৈদিক লিটারেচার। এই বিষয়ে আলোকপাত করবেন প্রফেসর প্রদ্যুৎ কুমার দত্ত। তিনি বৈদিক স্টাডিজ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন রিডার। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে অধ্যাপনা করেছেন এবং প্রফেসর হয়ে অবসর নিয়েছেন। অধ্যাপক দত্তের তত্ত্বাবধানে ১৬ জন পিএইচডি এবং ১৩ জন এমফিল ডিগ্রি লাভ করেছে। এই পর্যন্ত তার গ্রন্থের সংখ্যা অগণিত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পাণিনি এবং প্রতিশাখা আ কম্প্যারেটিভ স্টাডি। ৪টি গ্রন্থ ১৩টি খণ্ডে প্রকাশিত হয়েছে, যেমন পঞ্চভীম ব্রাহ্মণ, মৈত্রায়নী সংহিতা, কথক সংহিতা, জৈমিনীয় ব্রাহ্মণ, গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত হয়েছে। এছাড়াও আরো ২১টি গ্রন্থ প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্থা থেকে, সেগুলো কম উল্লেখযোগ্য নয়। তিনি ভারতীয় বিদ্যাভবন ব্যাঙ্গালোর থেকে পুরস্কার প্রাপ্ত। কলকাতার এশিয়াটিক সোসাইটির জার্নালেও তার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। পাঞ্জাবের হোসিয়ারপুরের স্বামী বিশ্বেশ্বরাইয়া বিশ্ববিদ্যালয় থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। এইরকম এক অসাধারণ ব্যক্তিত্বকে অজস্র প্রণাম জানাচ্ছি এবং তার সান্নিধ্যে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আমি অধ্যাপক দত্তকে অনুরোধ করছি আজকের অধিবেশন শুরু করার জন্য। সকলকে আমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য সীমিত সময়ের মধ্যে উপস্থাপনা করার চেষ্টা করছি। বৈদিক সাহিত্য সুবিশাল, এর কুলকিনারা অবধি করা সম্ভব নয়। বিশেষত আমরা শঙ্করাচার্যের উদ্ধৃতি দিয়েই কিন্তু এই অধিবেশনটা শুরু করতে চাই। শ্রুতি স্মৃতি পুরাণানাম আলয়ম করুণাময়ম নমামি ভগবৎপাদম শঙ্করং লোক শঙ্করম। বেদোদ্ধার ধিয়া যশৌ সাঙ্গ বেদান সমাশ্রয়ন ব্রহ্ম বেদ মুদা তস্মৈ শঙ্করাচার্য রূপিণী। ব্রহ্মীভূতায় শান্তায় জগন্নাথাশ্রমায় বৈ অর্পতে তৎকৃতিং মত্ত্বা গ্রন্থ শাস্ত্র ফলাফল। গ্রন্থের ভালো কি মন্দ তার বিচার বিদগ্ধ জনের উপরই নির্ভর করে। আমি মোদক ট্রেনারের কর্ণধার এবং সভাপতি, সকলকে আমি আমার পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। মোদক ট্রেনার একাডেমি সাহিত্যের বা বিভিন্ন বিষয়ে যে বক্তৃতার মালার আয়োজন করেন তা সত্যিই প্রশংসনীয়। এখানে যে গ্রন্থটি উপস্থাপনা করতে চাই বিষয়বস্তুকে সামনে রেখে, সেটা হচ্ছে বৈদিক সাহিত্যে ভৌগোলিক ভাবনা। বৈদিক সাহিত্য কথাটার মধ্যে অতিরঞ্জিত ভাবই রয়েছে। কেন, বৈদিক যদি বেদ ঋষিদের দৃষ্টিকোণ থেকে যদি বেদ যদি আসে, তাকে আবার সাহিত্য আখ্যা দেয়া হবে কেন? বেদের কাল এইটা নির্ণয় করা অত্যন্ত দুরূহ। আর বেদকে তো যারা ভারতীয় মনোভাবাপন্ন, তারা তো ট্র্যাডিশনাল বা ঐতিহ্য ধারায় যারা বিশ্বাসী, তারা বেদকে তো অপৌরুষীয় অনাদি বলে। বিশেষত পাশ্চাত্য মত যারা, তারা বেদকে রচিত গ্রন্থ হিসেবেই মনে করেন, কিন্তু ভারতীয় আদর্শে বেদ হচ্ছে অনাদি ঈশ্বরের মুখনিসৃত বাণী। এ কথাটাই আমরা জানি। কেন, সায়নাচার্য নিজেই বলছেন, যস্য নিঃশেষিতং বেদা যো বেদেব্যখিলং জগৎ নির্মমে তমহং বন্দে বিদ্যা তীর্থ মহেশ্বরম। পরমেশ্বরের শ্বাস প্রশ্বাস প্রসূত হচ্ছে বেদ শাস্ত্র। এবং নৈয়ায়িকরা বেদকে অপৌরুষীয় মানেন না, কিন্তু মীমাংসকরা মানেন বেদ হচ্ছে ঈশ্বর
এবং ঈশ্বর হচ্ছে একমাত্র বেদ। কিন্তু নৈয়ায়িকরা যেহেতু ঈশ্বর মানছেন, তাদের কাছে বেদ নিত্য বটে, কিন্তু বেদকে তারা অপৌরুষীয় বলেন না। কেন? ঈশ্বরের থেকে যদি বেদ হয় তাহলে বেদ হচ্ছে কার্য, ঈশ্বর হচ্ছে অপৌরুষীয়। কিন্তু মীমাংসক সাহিত্যে বা শাস্ত্রে তারা বেদকে অপৌরুষীয় স্বীকার করছেন, কেন তারা যেহেতু নিরীশ্বরবাদী, ঈশ্বরকে মানছেন না, তারা বেদই হচ্ছে তাদের কাছে ঈশ্বর। সেই জন্য সায়নাচার্য বলছেন, যেটা নিঃশ্বাস যেমন আমাদের স্বাভাবিক প্রসূত, বেদ হচ্ছে পরমেশ্বরের নিঃশ্বাস প্রসূত বাণী, যেটা গীতা সম্বন্ধে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী। অতএব বেদের যখন গ্রন্থাকারে যখন বেদ যখন আমাদের কাছে এসছে, তখন থেকে বেদের কালটা নিরূপণ করা যায়। তার আগে থেকে বেদের কাল নিরূপণ করা যায় না। বেদের সাহিত্য তো হতেই পারে না। তা সত্ত্বেও বেদে যে মানে প্রক্ষিপ্ত যে অংশগুলো রয়েছে, তার মধ্যে কিছু কিছু ভাবনা, মানে কনসেপ্ট, ইন্ডিয়ান থট যেটাকে আমরা বলি, তার মধ্যে কিছু কিছু ভাবনা পরিলক্ষিত হয়। আগের বক্তৃতাতে আমি সমাজতত্ত্ব নিয়ে বলেছিলাম, কিন্তু এখন যেটা বলছি ভৌগোলিক ভাবনা। এখন ভূগোল শব্দের অর্থটা কি? পৃথিবী গোল যদি তাই হয়, তাহলে হচ্ছে আমাদের এই বিশাল দেশ, যেটা এখন নাম হয়েছে ভারত, আগে তার নাম ছিল ভারতবর্ষ। বিষ্ণু পুরাণের উদ্ধৃতি আমরা সেটা পাচ্ছি, উত্তরাং যৎ সমুদ্রস্য হিমাদ্রেশ চৈব দক্ষিণম বর্ষং তৎ ভারতং নাম ভারতী যত্র সন্ততি। স্মৃতিশাস্ত্রকার মনুও সে কথা বলছেন, এতদ দেশ প্রসূতস্য সকাশাদ অগ্রজন্মন সংসং চরিত্রং শিক্ষিরণ পৃথিব্যাং সর্বমানব। তাহলে এই যে বিশাল এই দেশ, তার যে মানচিত্র, তার পরিকাঠামো কিভাবে আমরা নিরূপণ করতে পারি? কিন্তু বৈদিক সাহিত্যে তো কিছু কিছু মানে প্রক্ষিপ্ত ভাবে সেইটা দৃষ্টিকোণ থেকে আসছে। বলছে ভৌগোলিক জ্ঞান ও গরিমার পর্যবেক্ষণে বৈদিক সাহিত্যের অবদান অদ্যাবধি নিরূপণ করা যায় না। কিন্তু তা সত্ত্বেও এইটার একটা পরিচিতি আমাদের কাছে মন্ত্রগুলো থেকে আমরা কিছুটা লক্ষ্য করতে পারছি। বিশ্বের প্রাচীন মানব জাতির মধ্যে অন্যতম হচ্ছে বৈদিক সভ্যতা। বলছে স্থান লাভ করে কোন প্রাগৈতিহাসিক যুগে এই ভিত্তিপ্রস্তর ঘটেছে তা অদ্যাবধি নিরূপণ করা যায় না। যা হোক, সেই যুগের ভৌগোলিক পরিমণ্ডলের ধারক ও বাহক হচ্ছে এই শাস্ত্র। আমি এখানে সভ্যতা কথাটা ঠিক বলবো না, সাহিত্য কথাটা ঠিক বলবো না, বলছে এই বৈদিক শাস্ত্র। সভ্যতা তো মানুষের মধ্যে দিয়ে আসছে, কিন্তু বেদ তো যদি ঈশ্বরের মুখ নিঃসৃত যদি বাণী হয়, বা ঈশ্বরের শ্বাস প্রশ্বাস প্রসূত যদি হয়, তাকে কিন্তু সাহিত্য বা সভ্যতা আকারে দেখানো যায় না। কেন? ইন্ডিয়ান থট বলছে, যেগুলোকে আমরা আস্তিক দর্শন বলি, তারা সকলেই বেদের প্রামাণ্য স্বীকার করেছেন, একটু ঘুরিয়ে কথাটা বলেছেন, কিন্তু বেদের অস্তিত্ব নিয়ে তারা কোনো কিছু সন্ধিহান করেননি। কিন্তু নাস্তিক দর্শন, তারা যেমন চারবাক, জৈন এবং বৌদ্ধ, এই তিনটি দর্শন, এরা কিন্তু মানে অ্যাঙ্গেল থেকে তারা অন্যভাবে দৃষ্টিকোণ থেকে বিচার করছেন। যেমন বৌদ্ধ দর্শন, তারা একরকম দৃষ্টিভঙ্গি থেকে বলছেন ক্ষণভঙ্গবাদের কথা, চারবাক দর্শন জড়বাদ, এবং জৈন দর্শন সর্বজ্ঞতাবাদের কথা বা আরত দর্শনের কথা বলেছেন। কিন্তু নৈয়ায়িকরা, মীমাংসক, বৈদান্তিক বা সাংখ্য যোগ, এরা কিন্তু বেদের সম্বন্ধে কিন্তু মানে বিরূপ কোনো ধ্যান ধারণাতে তারা যাননি। কেন? যেহেতু তারা হচ্ছে
আস্তিক দর্শন। পাণিনির একটা সূত্রই আছে, অস্তি নাস্তি দৃষ্টং মতি। অস্তিতে আস্তিক, নাস্তিতে নাস্তিক, এবং দৃষ্ট মানে পরক তত্ত্ব দৈষ্টিক, সেই কথাটা তারা বলছেন। প্রকৃতির থেকে মানব জাতি শিক্ষা লাভ করে থাকে প্রকৃতি পূজন, প্রকৃতির কথা বেদে সত্যে সত্যে নিরূপণ করা যাচ্ছে। প্রত্যেকটি বস্তুকে পর্যবেক্ষণ করে প্রকৃত স্বরূপ এবং সমগ্র বিশ্ব প্রকৃতির অন্তর্নিহিত তত্ত্ব ও চিরন্তন সত্যকে আবিষ্কারের চেষ্টা করে মানব জাতি যথোপযুক্ত জ্ঞান লাভ করে থাকে। আকাশ, বায়ু, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জল, ভূমি, জলভূমি, অগ্নি, বৃক্ষ, গুল্মলতাদির মধ্যে মানবেরা ভৌগোলিক পরিবেশের উপলব্ধি করে এদের প্রয়োজনীয়তাকে নিরূপণ করে থাকে। এই ব্যাপারে একটি মন্ত্রের উদ্ধৃতি দেওয়া যায়, শ্বেতাশ্বতর উপনিষদের 2 এবং 17। যো দেব অগ্নৌ, যে দেবতা অগ্নিতে, যো আপসু, যে দেবতা জলরাশিতে, যো বিশ্বং ভুবনমা বিবেশ, যে দেবতা বিশ্ব ভুবনকে আবিষ্ট করে রয়েছে, যো যিনি ঔষধি সু, ঔষধি সমূহেতে, যো বনস্পতিষু, যিনি বৃক্ষ গুল্ম ঔষধি বনস্পতির মধ্যে বিরাজিত থাকেন, যে দেবতা, তস্মৈ দেবায় নমো নমঃ, সেই দেবতার উদ্দেশ্যে আমরা প্রণতি জানাই। দেবতা শব্দের অর্থই হচ্ছে তাই, যিনি দীপন করেন। দীপন, দেবদানাথ বা দীপনাথ বা দোতনাথ, বা দীপন করছেন, দোতন করছেন সমগ্র মানব জাতির অস্তিত্বের জন্য। সেই সমস্ত ভৌগোলিক উপাদানের গুরুত্ব উপলব্ধি করে বৈদিক ঋষিরা তাদের চিন্তা ভাবনা দূরদর্শিতার মাধ্যমে ওই প্রাকৃতিক সম্পদ রাজিকে দেবতা রূপে সম্বোধন করে এদের রক্ষা করারই উপদেশ দিয়ে গেছেন। বলতে প্রাকৃতিক সম্পদের মধ্যেই দেবতার অস্তিত্ব রয়েছে, যা তেন উচ্চতি সা দেবতা, যার মধ্যে মানে যে বিষয় মানে পুঞ্জীভূত হয়েছে তাকেই তারা দেবতা বলছেন। দেবতা কোনো অলৌকিক ভাবমূর্তির প্রতীক নন, তিনি হচ্ছেন এই মানব জাতির মধ্যে সম্পত্তির মধ্যে পরিস্ফুট হয়ে থাকেন। ফলে বৈদিক শাস্ত্রের মধ্যে ভৌগোলিক বিজ্ঞান বা বীজ তা নিহিত রয়েছে। সেই যুগে তদ্রূপ পরিমণ্ডল বিন্যাসের এক সুস্পষ্ট চিত্র প্রতিফলিত হয়। পরিমণ্ডল বলতে সর্বতব্যাপী গোলাকারবৃত পার্থিব স্থানকে বোঝায়। বংশানুক্রমে পৃথিবী সঞ্জাত মনুষ্য জাতীয় কর্মচেতনা ও সাধনার প্রসার এটির মধ্যে লক্ষ্য করা যায়। বিবিধ শাখা প্রশাখায় বিস্তৃত বেদ ও শাস্ত্র উপাদান নিয়ে উপস্থাপিত হয়েছে। ভৌগোলিক চিন্তাধারায় এর অবদান কোনরূপে অস্বীকার করা যায় না। আকাশ আদি পদার্থ বিভু ব্যাপক হয়, এদের গুণ পরিমাণ অনুরূপে পরিমণ্ডল আখ্যায় পরিভূষিত হয়। ভৌগোলিক পরিমণ্ডল সর্বত্র পদার্থ আদির মধ্যে প্রাকৃতিক সম্পত্তির মাধ্যমে পরিবেশিত আছে। বৈদিক শাস্ত্রে যুগ যুগ ব্যাপী আখ্যান ভাগ স্থান কাল পাত্রভেদে বিভিন্ন শাখা প্রশাখায় বিস্তৃত থেকে প্রবাহিত হয়ে রয়েছে। ভূতাত্ত্বিক পর্যবেক্ষণে পর্বত, সমুদ্র প্রভৃতি দৃষ্টিকোণের দিক থেকে জলোচ্ছ্বাসে ইঙ্গিত পাওয়া যায়। প্রাগৈতিহাসিক যুগে সপ্ত সিন্ধুর অঞ্চলে সমুদ্র পরিব্যাপ্ত ছিল। সুবাস্তু নামক জনপদে আর্যগণ বসতি স্থাপন করেন। এই ব্যাপারে কিন্তু একটু মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলছেন সুবাস্তু জনপদ, আবার কেউ কেউ বলছেন, বিশেষত পাশ্চাত্য মনীষী যদি নাম করতে হয় গিয়ারসন, তিনি বলছেন এশিয়া মাইনরে আর্যগণ প্রথম বসতি স্থাপন করেন খ্রিস্টপূর্ব 2500 বছরে। ঔপনিবেশিক
কারণে খ্রিস্টপূর্ব 2500 কালে তারা এশিয়া মাইনরের নিকটেই অবস্থান করতে লাগেন। কালক্রমে প্রাচ্য ভূমিতে প্রবেশ করে বৈদিক শাস্ত্র ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। প্রখ্যাত প্রাচ্য মনীষী অধ্যাপক সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয় বারাণসীও তার ভূতপূর্ব অধ্যাপক উপাচার্য ছিলেন ডক্টর সূর্যকান্ত, যিনি ফ্লাড রিজন ইন সংস্কৃত লিটারেচার এই গ্রন্থে ঋগ্বেদের বরুণ সূক্তে বিহিত 7, 88, 3, 5 মন্ত্রত্রয়ের উল্লেখের মাধ্যমে প্লাবনের বিষয়ের মধ্যে ভৌগোলিক পরিবেশে উপস্থাপনা করে বিবিধ জনজাতির মধ্যে এটি উপাখ্যান নানাকারে প্রচলিত করেন। তুষারপাতের বিপরীত অবস্থায় হিমবাহের স্থানচ্যুতি, হিমপ্রবাহের স্থানচ্যুতি, প্লাবনের প্রাদুর্ভাব ঘটে বলে ধরা যেতে পারে। হিমালয় পর্বতের একাংশের উল্লেখের মাধ্যমে হিমবন্ত শব্দটির দ্বারা বৈদিক ভারত ভৌগোলিক সভ্যতার পরিচয় বহন করে। হিমবন্ত বা হিমপ্রবাহতারিত পর্বতরাজিকে বোঝানো হয়। তুষার সাজিত বহুবচন লক্ষিত পর্বত সমূহকে সায়নাচার্য তদীয় ভাষ্যে বুঝিয়েছেন হিমবন্ত হিমবৎ উপলক্ষিতা ইমে দৃশ্যমানা পর্বতা। পর্বত শব্দের অর্থ পাহাড় অর্থে সেখানে ব্যবহার করা হয়নি। পর্ব মানে হচ্ছে খণ্ড, খণ্ড এক একটি ধাপ আছে, তাকেই বলা হচ্ছে পর্বত। এই তদ্ব্যতীত ঋগ্বেদে সমুপলব্ধ কয়েকটি নদীর উৎস ও গতিপথের বিচার করা যায়। বিশেষত ঋগ্বেদের 10ম মন্ডলী 75 নম্বর সূক্তের 5 নম্বর ঋগ। এর মধ্যে দেখা যায় বৈদিক হিমপ্রবাহযুক্ত পর্বতমালার সঙ্গে আর্য সভ্যতা যোগাযোগ রক্ষা করায় সপ্ত সিন্ধু অস্তিত্ব তাতে প্রমাণিত হয়। সপ্ত এই সংখ্যাবাচক শব্দের বিশেষ কোনো গুরুত্ব নেই, কেন সপ্ত যদি সংখ্যা হয় তাহলে বেদের অনাদিত্য যারা মনে করেন তাদের গাত্র দেওয়া হবে, কেন সপ্ত সংখ্যা দিয়ে তাহলে কি করে বেদকে লোকেট করা যায়। সেই জন্য সেখানে সপ্ত শব্দের অর্থ কিন্তু ধরা হচ্ছে সর্পণশিলা সিন্ধু চন্দনশিলা অপ। সর্প মানে হচ্ছে সর্পণশীল, সর্প থেকে সপ্ত কথাটা নিষ্পন্ন হয়েছে। সপ্ত কোনো সংখ্যাবাচক শব্দ নয়। সংখ্যাবাচক শব্দ যদি গণ্য করা হয় তাহলে কিন্তু বেদকে যারা অনাদি বলে স্বীকার করেন তাদের কাছে কিন্তু একটু মানে গাত্রদাহ হয়ে যাবে। বেদ ভাষ্যকার সায়নাচার্য আবার গঙ্গা যমুনা প্রমুখ নদী সমূহকেও বুঝিয়েছেন। যদ্বা সপ্ত গঙ্গা যমুনা মুখ্যা নদী, এখানেও সমস্যা হচ্ছে। গঙ্গা যমুনা এই নদীগুলোর যদি বর্ণনা থাকে তাহলে কিন্তু বেদ কিন্তু অনাদি হতে পারে না। সেই জন্য এখানে গঙ্গা যমুনা না করে এখানে প্রকৃতির 7টি অবস্থাকে বোঝাচ্ছে। এলা, ইলা, তিতুত্রা, অপ্রপত্নী, মেঘপত্নী, বর্ষয়ন্তী, অরুণা, বহুলা ইত্যাদি প্রকৃতির এক একটি ভাবধারা এখানে মূর্ত প্রতীক রূপে আসছে। জলপ্রবাহ রোধকারী মেঘ তাকে বৃত্ত আখ্যা দেওয়া হয়। বৃত্ত মানে কোনো অসুর নয়, বৃত্ত মানে হচ্ছে জলপ্রবাহকে রোধ করে, যাহা তাই হচ্ছে বৃত্ত। আবরক তাকে বৃত্ত বলা হচ্ছে। বৃত্ত হনন যে কথাটা আমরা বৃত্তাসুরের কাহিনীর মধ্যে পাই সেইটাও কিন্তু মানে আপত্তিকর যারা বেদের নিত্যতা স্বীকার করেন তাদের কাছে। ইন্দ্র মানে হচ্ছে এখানে হচ্ছে বৈদ্যুতিক অগ্নি, জলধারাকে পৃথিবীলোকে পাতিত করেন। সেই কারণে সায়নাচার্য ওই বলতে মেঘকে বোঝান। নৈরুক্ত সম্প্রদায়ের মতানুসারে বৃত্তকে মেঘ রূপে অভিহিত করা হয়। ইন্দ্র
সোমপানে সয়ে শক্তিশালী হয়ে মরুদগণকে সঙ্গে নিয়ে বজ্রাস্ত্রের দ্বারা বৃষ্টিরোধক অপাদহস্ত বৃত্ত অপাদহস্ত শব্দের দ্বারা বৃত্তকে বারংবার হনন করেন। অপাদহস্ত অহন বৃত্তং বৃত্ততরং বংশমিন্দু বজ্রেন মহতা। ঋগ্বেদ 1:32-5। ঋগ্বেদে অক্ষসূক্তে 10:34-1 এই মন্ত্র বিশেষে সোমলতাকে মৌজবত রূপে উল্লেখ করা হয়। মৌজবত সোম সম্ভবত মুজমন্ত নামক পর্বতে সম্পন্ন হয়েছে। সেই পর্বত প্রদেশকে ভগবান রুদ্রের বসতি রূপে বাজসনী সংহিতায় উল্লেখ করা হয়েছে। দ্রষ্টব্য বাজসনী সংহিতা 3:61। প্রতত্তে রুদ্রা বসসং তেন পর মুজবত হিতি। এই বাজ সংহিতার ভাষ্যে উপটাচার্য মুজবান নামক পর্বতকে রুদ্র দেবতা স্থান রূপে অভিপ্রায় ব্যক্ত করেন। মুজবান নাম পর্বত ভগবত রুদ্রস্য বসতি। মহীধর আচার্য অনুরূপ মন্তব্য করেন, মুজবান মানে কোনো এক পর্বত যেটা রুদ্রের বাসস্থান, এবং সেই জন্য পর্বতকে মুঞ্জবান বলা হয়। মুঞ্জবান নামক পর্বতে জাত সমী মৌজবত রূপে উল্লিখিত হয়। ঋক সংহিতায় সোমস্যেব মৌজবতস্য ভক্ষ 10:34-1। সোমস্যেব যথা সোমস্য মৌজবতস্য মুজবতী পর্বত যেটা জাত। এখন মুজবত পর্বত কাকে বলে? এই পর্বতকে আবার হিমালয় রূপে উল্লেখ করা হয়। তুলনীয় বেদিক সিলেকশন কি ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের যে এডিশন, তাতে গ্রোয়িং অন মাউন্ট মুজবত, অলসো নোন অ্যাজ মুঞ্জবত, এ মাউন্টেন ইন দি হিমালয়। হিমালয়ে কোনো পর্বতমালাকে মুঞ্জবত রূপে উল্লেখ করা হয়েছে। এখানে ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি মানে বেদিক সিলেকশন তিনটে পার্টে যিনি রচনা করেছেন, তার ভলিউমে বলা হয়েছে পেজে। অঞ্জন নামক পর্বতের উল্লেখ কাটক সংহিতার দীক্ষিত প্রকরণাক্ষ 23 স্থানকে প্রথম মন্ত্রে দেখা যায়। ইন্দ্রং বৈ বৃত্তং যোগনিবাংশং রক্ষং সচন্ত। আবার কেউ বৃত্রাসুর এবং ইন্দ্রের সংগ্রামকে সূর্য এবং অন্ধকার এর সঙ্গে তুলনা করেছেন। সূর্য হচ্ছেন ইন্দ্র আর বৃত্ত হচ্ছেন অন্ধকার। মানে সূর্যের কিরণ হচ্ছে দধিচিমুনি অস্থি দিয়ে তৈরি বজ্র, এবং সেই রশ্মি সূর্য তার রশ্মি দিয়ে অন্ধকারকে ভেদ করে। এই অন্ধকার হচ্ছে বৃত্ত, সেইটি হচ্ছে বৃত্রাসুরের কাহিনী। এইভাবে ব্যাখ্যা করা যায়। এর উল্লেখ আমরা বহুভাবে দেখতে পাই। অতিষ্ঠন্তি নাম নিবেশনানাম কাষ্টানাং মধ্যে নিহিতং গুহায়াম বৃত্তস্য নিন্নং বিচরণ তাপো দীর্ঘং তম আশয় ইন্দ্রশত্রু। ঋক সংহিতাই বলা হয়েছে। সেটা আমার নিজস্ব কথা নয়, মন্ত্রই হচ্ছে তার প্রমাণ। কিন্তু আমরা সেখানে অনেক মিথ মানে সংযোজিত করে তার ব্যাখ্যা করছি। বৃত্ত অসুরকে ইন্দ্র বধ করেছেন। মহাভাষ্যকারও সেই কথাটা ধরেছেন। 10টার পুত্র ত্রিশিরাকে ইন্দ্র বধ করেছেন, এবং 10টার পুত্র ত্রিশিরা এবং 10টা পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একটা আভিচারী যজ্ঞ করেন। সেই যজ্ঞে পুরোহিত ভুল মন্ত্র উচ্চারণ করেন, তার ফলে মন্ত্র অনিষ্ট অর্থকে প্রকাশ করে এবং তার দ্বারা বৃত্রাসুরের নিধন হয়। কেন ইন্দ্র শত্রু কথাটা, এই কথাটা কিন্তু মহাভাষ্যকার রয়েছে, কিন্তু তার সেইটার থেকে বড় কথা হচ্ছে বৃত্রাসুর এবং ইন্দ্রের যদি কাহিনী ওইভাবে থাকে তাহলে বেদের অনাদিত্য ব্যাহত হবে। সেই জন্য এখানে ইন্দ্র বলতে যদি সূর্যকে বোঝানো হয় এবং বৃত্ত বলতে যদি অন্ধকারকে বোঝানো হয়, তাহলে কিন্তু অনেকটা বেদের অনাদিত্য এসে যাবে। বেদ কিন্তু অপৌরুষত্বকে কখনো ব্যাহত করছে না।
এই অর্থটা কিন্তু ধরা যেতে পারে। আচ্ছা, আবার ত্রিকুদ বা ত্রিকুব নামক হিমালয়ের অন্তর্গত ত্রিশৃঙ্গ বিশিষ্ট একটি পর্বতের উল্লেখ আছে। এটিকে আধুনিক কালে ত্রিকুট পর্বতের সঙ্গে কখনো তুলনা করা যেতে পারে। তৈত্তিরীয় আরণ্যকের 1:31 মন্ত্রে ক্রৌঞ্চ ও মৈনাক পর্বতদ্বয়ের উল্লেখের থেকে মনে হয় এতে যথাক্রমে মানস সরোবর সংলগ্ন কৈলাস এবং হিমালয়ের অন্তর্গত কোনো পর্বত বিশেষ আছে বলে ধরা যেতে পারে। অন্যত্র কাটক সংখ্যার প্রবর্তক কত নামক আয়াসাধ্য কষ্টকর শিরঞ্ছানাদি বৃত্তি সহায়ক জীবনধারক সুতর্ষিগণ ভারতবর্ষীয় মধ্য দেশাদিবাসী মাধ্যম সঙ্গক হয়ে পরিভূষিত থাকায় গোদাবরী দক্ষিণ দেশস্থিত রূপে তারা প্রসিদ্ধি লাভ করেন। এরা সকলেই তৈত্তিরীয় সাক্ষী হয়ে প্রখ্যাত ছিলেন। কত মহর্ষি শিষ্য প্রশিষ্যেরা চরক নামে দ্বাদশ সংখ্যা শাখায় বিভক্ত হয়ে নানা স্থানে বিস্তৃত থেকে ভারতবর্ষের মধ্য দেশে নিবাস লাভ করে ক্রৌঞ্চ দ্বীপ প্রভৃতি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েন। অন্ধ্রপ্রদেশ সন্নিহিত গোদাবরী দক্ষিণ তীরস্থিত ভূভাগে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রাগৈতিহাসিক যুগে সপ্ত সিন্ধুর অঞ্চলে সমুদ্র পরিব্যাপ্ত ছিল বলে ধরা যায়। সংস্কৃতে সিন্ধু শব্দটি আবেস্তা ও প্রাচীন পারসিক ভাষায় হিন্দু পদের পরিবর্তিত রূপ। এখন হিন্দু বলতে আমরা যে জাতিকে বোঝাই সেটা কিন্তু তৎকালে সেটা কখনোই ছিল না। এটি আবার গ্রিক ভাষায় মহাপ্রাণ ধ্বনির অবলুপ্তির মাধ্যমে ইন্ডোস এই রূপের থেকে উদ্ভূত হয়েছে। অতএব সপ্ত সিন্ধু বলতে প্রকৃতি সপ্তবিধ অন্তরিক্ষস্থিত অবস্থাকে বোঝায় এবং তাকে দুর্গাচরণ মানে ঋগ্বেদের একজন ভাষ্যকার তিনি আকাশ নদী রূপে কল্পনা করেছেন। কোন কোন মনীষীদের মতে সপ্ত সংখ্যা বিশেষ প্রিয় সংজ্ঞাবাচক বিশেষ্যবাচী নাম ও পদ বলে ধরা যায়। এদের মাধ্যমে ঋগ্বেদে ঋষিদের বোঝানো হয়। এই ঋষিরা হচ্ছেন গীতসমত, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ এবং অগস্ত্য। আবার কারো কারো মতে ভারতবর্ষে অন্য স্থানে বিশেষ বিশেষ কতগুলো নদীমালাকে বোঝানো যেতে পারে। এইটা নিয়ে নানা রকম মতপার্থক্য আছে। যেমন আমরা বিপাশটা বেদের সময় বিপাস, আধুনিক কালে বিপাশা। কেউ কেউ বলছেন বিশ্বামিত্রের শিষ্যরা বশিষ্ঠকে নদীর জলে ফেলে দিয়েছিল। বশিষ্ঠ ছিলেন জাতিতে ব্রাহ্মণ এবং নদী সেই ব্রহ্মতেজ সহ্য করতে পারেনি বলে নদী সেই জাল বিশ্বামিত্রের শিষ্যদের দ্বারা যেটা পরিবেষ্টিত যে জাল বশিষ্ঠের উপর প্রক্ষিপ্ত হয়েছিল সেই জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সেই স্থানটাকে আধুনিক কালে নাম দেওয়া হয়েছে বিপাশা। কেন পাশ শব্দ অর্থ জাল, জালে তাকে বেঁধে হয়েছিল, পাশমুক্ত হয়ে গেছিল বশিষ্ঠ। কেন যেহেতু তার মধ্যে একটা ব্রহ্ম তেজ ছিল। মানে কর্ম ফলের দ্বারাই ব্রহ্ম তেজকে লাভ করা যায় না। আবার আরেকটা জায়গায় ব্যাখ্যা করা হচ্ছে শতদ্রী বেদের নাম, আধুনিক নাম হচ্ছে শতদ্রু। নদী শতধারায় বিচ্ছিন্ন হয়ে গেছিল বলে তার নাম হচ্ছে শতদ্রু। এইরকম অর্থ করে তারা এটা দেখাতে চেয়েছেন। সরস্বতী নদী, সরস্বতীকে আমরা দেবী রূপে আজকালকার দিকে খুব স্তুতি করি, কিন্তু বেদের সময় সরস্বতী নদী রূপে স্তুত হতেন। এবং সরস্বতী যে ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা এবং সরস্বতী মেলবন্ধন, সেইটি সরস্বতী নদীমাতৃক রূপে বেদের ক্ষেত্রে প্রচলিত। কালিদাসও তার রঘুবংশের
ত্রয়োদশ স্বর্গে গঙ্গা যমুনা সঙ্গম স্থলে বর্ণনা করেছেন 4টি শ্লোকে। সেখানে সরস্বতীর কথাও তিনি উল্লেখ করেছেন, কিন্তু সরস্বতী অন্তঃস্থলীলা, মানে মাটির নিচে চলে যায় সীতার অভিশাপে। সেটা আজ পর্যন্ত ট্রেস করা, অন্বেষণ করা খুবই দূর হয়ে পড়েছে। বেদের নাম তত্ত্বগ্রাহী ম্যাকডোনাল্ড ও কিথ মনীষী দ্বয় সম্পাদিত নির্ঘণ্ট গ্রন্থের অনুসারে কাবুল নদী নামক কুভা অথবা সম্ভবত ওক্সাস নদী বিশেষকে সংযোগ করে সরস্বতী নদীর সঙ্গে মৌলিকভাবে সপ্ত সিন্ধুর মেলবন্ধন ধরা যেতে পারে। কিথ ম্যাকডোনাল্ডের যে সম্পাদিত যে গ্রন্থ, মানে তার মধ্যে এটা উল্লেখ আছে, কিন্তু তাদের কথা তো আমি এখানে বিচার্য নয়। কারণ আমাদের বেদিক টেক্সট থেকে কি বোঝাচ্ছে, সেখানে বলাচ্ছে কতকগুলো নদী নামগ্রাহ রূপে সেখানে প্রচলিত হয়েছে। আর বিশেষত সরস্বতী নদী ও দেবতা উভয় রূপে ঋগ্বেদে স্তুত হন। তুলনীয় ঋগ্বেদ মন্ত্র তুলনীয় নিরুক্ত 2:24 অত্র সরস্বতীতে তস্য নদীব দেবতা বচ্চ নিগমা ভবন্তি। ঋগ্বেদে একটি মন্ত্রে আছে, পাবকান সরস্বতী বাজেবীর বাজিনীবতী যজ্ঞং বস্তু ধিয়া বসু চোদয়িত্রী সুনীতি নাম চেতন্তি সুমতি নাম যজ্ঞং দদে সরস্বতী মহ অর্ণ সরস্বতী প্রচেতয়তি কেতুনা জিও বিশ্ব বিরাজতি। এই সমস্ত মন্ত্রে আমরা সরস্বতীকে নদীমাতৃক এই ভারতবর্ষ বা দেশের মানে অন্যতম গণ্য করা আছে, বা ভারতীয় কৃষ্টি বা সংস্কৃতির মানে পাত্র রূপে মুখ্য নদী রূপে সরস্বতীর তুলনা করা হয়েছে। বাজেবীর বাজিনীবতী, এই শস্য শ্যামলা ভারতবর্ষকে মানে যেটা ধরে রেখেছে মেলবন্ধনে সেই সরস্বতী। পরবর্তী ঋগ্বেদোত্তর যুগে সংহিতা ও ব্রাহ্মণ গ্রন্থ সমূহে বিস্তৃততর ভৌগোলিক অঞ্চল সমুপলব্ধ আছে। ঋগ্বেদোত্তর যুগে সর্বাধিক বৃহৎ ভৌগোলিক ঘটনার মধ্যে অন্যতম হচ্ছে সরস্বতী নদীর অবলুপ্তি। নদী বিনষ্ট হয়ে বর্তমান পাঞ্জাব প্রদেশান্তর্গত পাতিয়ালা অঞ্চলে সমীপবর্তী কোন স্থানে মরু বালুকায় গতিরুদ্ধ হয়ে নাশপ্রাপ্ত হয়। ঋষয়হি সরস্বত্যাং সত্যমাশত। আমরা জানি কবশ ঋষির কথা, যিনি ঋগ্বেদের মন্ত্রদ্রষ্টা। তিনি জাতিতে হীন ছিলেন। আজকালকার যুগে এই হীন জাতি বলতে মানে অনুন্নত শ্রেণীকে বোঝায়, যেটাকে আমরা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব, এবং তাকে নদীতে ফেলে দেওয়া হয়। তখন সরস্বতী নদী দেবতা রূপে তার কাছে আবির্ভূত হয়ে তাকে আশীর্বাদ করেন, এবং সেই কবশ ঋষি মন্ত্রদ্রষ্টা হলেন। ঋগ্বেদের মন্ত্রকে, যেমন মহিদাস ঐতরেয়, তিনিও মহিদাস ঐতরেয় নাম, ইতরার পুত্র। ইতরা নামটাকে কি বোঝাচ্ছে, মানে নিকৃষ্ট নিম্ন জাতি যে নারী, তার পুত্র, কিন্তু তার মায়ের পরিচিতিতেই সেই পুত্র সম্মানিত হয়েছে। এরকম অনেক ক্ষেত্রে দেখানো হয়েছে তারা কিভাবে মানে নিজেদের ডেভেলপ করেছেন। শতপথ ব্রাহ্মণে 1-2-1-14 পংক্তিতে কোশল ও বিদেহ জনপদ যুগের মধ্যবর্তী সীমারেখা রূপে সদানীরা নামক এক নদীর উল্লেখ আছে। আচ্ছা, আমরা জানি হরপ্পা, সিন্ধু সভ্যতা এবং মহেঞ্জোদড়ো হরপ্পা, এই হরপ্পার উল্লেখটা কিন্তু আমরা এক নদী থেকে আসি। এখন সিন্ধু সভ্যতা আগে না বৈদিক সভ্যতা আগে, এই নিয়ে যারা ঐতিহাসিকরা তুলনামূলক পর্যালোচনা করছেন তাদের কাছে একটা বিনতি, যে হরপ্পা কথাটা অ্যাকচুয়ালি এসছে হরিউপিয়া, এক নগরী রূপান্তর মাত্র। হরিউপিয়া একটা নগরীর কথা, তার থেকে এসছে। এগুলো হচ্ছে যারা ভাষাতাত্ত্বিক, যারা ভাষাতত্ত্ব নিয়ে গবেষণা করেন, তাদের কাছে এই জিনিসটা কিন্তু খুবই উপভোগ্য হয়ে দাঁড়ায়। বলছে
সেখানে কোশল ও বিদেহ জনপদ যুগলে মধ্যবর্তী সীমারেখা রূপে সদানীরা নামক এক নদীর উল্লেখ আছে। কাঠ সংহিতার দশম স্থানকের অন্তর্গত ষষ্ঠ মন্ত্রে নৈমিষারণ্যস্থিত ঋষিদের সত্যযাগের পরিচয় পাওয়া যায় অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের সমাপন অবসরে সেই ঋষিরা আবার কুরু পঞ্চাল প্রদেশে সপ্তবিংশ গোবৎসকে যজ্ঞের নিরূপণাবকাশে রজ্জুর থেকে বন্ধন মুক্ত করেন। যেমন নৈমিষা ওই সপ্তমাশত উত্থায় সপ্তবিংশতি কুরু পঞ্চালেষু বৎসতরা নবতন্নত। এই যে জনমেজয়ের যে সর্বযজ্ঞ, সর্বাবৈ সপ্তমাশত, সর্বার যজ্ঞ আরম্ভ করলো, তার মানে হচ্ছে কি, একটু পরে আমি একটা ব্রাহ্মণের একটা উদ্ধৃতি দিয়ে বলবো, এইগুলো হচ্ছে কি যজ্ঞের প্রেক্ষাপটে সেই স্থানগুলোকে, সেই অনুষ্ঠানগুলোকে মর্যাদা দেওয়ার জন্য এইরকম রূপক বা উপকথাগুলো আখ্যান ভাগে অবতারণা করা হয়েছে। কাটক সংহিতা স্থিত বিভিন্ন মহাভারতীয় নিদর্শন ওই মন্ত্রেতে পাওয়া যায়। মহাভারত যুগের সমকালীন রূপে ওই সংহিতার আবির্ভাব কাল ধরা যেতে পারে। কেউ কেউ বলছেন, যেমন বিচিত্র বীর্যের কথা আছে, ধৃতরাষ্ট্রের কথা আছে, এইগুলো কিন্তু তার ইটিমোলজি থেকে অর্থটা করতে হবে। পরবর্তী বৈদিক সাহিত্যে প্রাচীন ভারতের ভৌগোলিক অঞ্চল সমূহের সম্বন্ধে কিয়দাংশের ধারণা পাওয়া যায়। ভারতীয় উপমহাদেশে আবার কতিপয় ভৌগোলিক অঞ্চলে বিভক্ত আছে, যেমন অথর্ববেদ 19:7-1-9, ঐতর ব্রাহ্মণী 8-14 মন্ত্রে ওই বিভাগ স্পষ্টতর হয়ে রয়েছে। শতপথ ব্রাহ্মণী 2-1-2-3 মন্ত্রতে প্রাচ্য দিংমাত্রের উল্লেখ পাওয়া যায়। কৌশিকী মতানুসারী সংখ্যান ব্রাহ্মণী 7-6 মন্ত্রেতে এরকম বহু দিক সময়ে নিদর্শন পাওয়া যায়, কিন্তু সেইগুলোর মাধ্যমে আর্যাবর্ত অঞ্চলের পরিচয় রয়েছে কিনা সেটি নিরূপণ করা দুষ্কর হয়ে পড়ে। আর্যাবর্ত, ব্রহ্মাবর্তের উল্লেখ তো মেঘদূতে আছে, আর্যাবর্তের উল্লেখও পাওয়া যায় কোন কোন জায়গায়, এই স্থানগুলো আছে। ভারতবর্ষে ভৌগোলিক স্থানে সীমারেখার মধ্যে অখণ্ড ভাবধারা সুস্পষ্ট হয়েছে। বলছে অখণ্ড ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, সেইটা কিন্তু ভৌগোলিক স্থানের মধ্যে বিভিন্ন স্থানের সীমারেখার মধ্যে একটা অখণ্ড ভাবধারা। ঋগ্বেদের যুগে অবশ্য উপলব্ধ জনপদ অথবা উপজাতি সমূহে বসতি বিন্যাস লক্ষ্য করা যায়। কুবা নদীর দক্ষিণ তীরে সিন্ধু নদের পশ্চিম তীর অবধি সেই জাতিরা বসবাস করত। শ্রমণ শব্দের উল্লেখ পাণিনি অষ্টাধ্যায়ীতে পাওয়া যায়, পাণিনি 2-1-70। আবার এইটার উল্লেখ শতপথ ব্রাহ্মণী 14-4-2-22 মন্ত্রে শ্রমণ শব্দের উল্লেখ আছে। শ্রমণ হচ্ছে বৌদ্ধ পরিব্রাজক, তাদের উল্লেখ আছে, একটা জাতির উল্লেখ করা হচ্ছে। বৃহদারণ্যকোপনিষদে মন্ত্র বিশেষে এটি সমভাবে উদ্ধৃত আছে। 4-3-4-3-22 পঞ্চদশ শ্রমণ প্রভৃতি জাতিবাচী সংখ্যাও বহু প্রাচীন হয়ে সমুদ্ভূত হয়েছে, তুলনীয় পঞ্চদশতৌ বর্গে। বা যবন সৈন্যদের উল্লেখ ও শতপথ ব্রাহ্মণীতে করা হয়ে থাকে। পশু উপজাতি গোষ্ঠীয় সংজ্ঞা বিশেষ মানবী পশুর নাম শাকং শশুব বিংশতিম, পশু জাতির উল্লেখ আমরা পাচ্ছি ঋগ্বেদে, মানে যেটা কি বিশাকবি সূক্তিতে 10-86-23। এটি আবার কোথাও বা পরশু রূপে পশু পরশু মধ্যবর্ণের লোপবশেষে বৈদিক নামতত্ত্ব বেদিক অনমেস্টিক অভিধানে উল্লেখে পশু শব্দের সংজ্ঞায় অভিহিত হয় শতমহং তিরিন্দিরে সহসং পশ্চাবা দদে, ঋগ্বেদ সংহিতা 8-6-46। মনুর থেকে সমুদ্ভূত
আদিম জাতি গোষ্ঠীভূত উপজাতিরাই বংশভূত হয়ে পশু জাতির রূপে উল্লেখযোগ্য রূপে ঋগ্বেদের স্থান লাভ করেছে। এতদ ব্যতীত যদু তুর্বস জাতি গোষ্ঠী বেদের বহু স্থলে উল্লিখিত আছে। তুর্বসু নামের থেকে সমুপন্ন তুর্বস জাতি মৃচ্ছ রাজ্যের ভিত্তি প্রস্তর করে। আমরা যেটা মহাভারতে যজাতির উল্লেখ আছে, যজাতি শর্মিষ্ঠা, সেখানে তার যে ছেলেদের মধ্যে কতগুলো নাম, যেমন পুরু, এই পুরু কথাটা আমরা আবার ঋগ্বেদেও পাই, সেখানে বলছে বানানটা পয়সুকার হয় দিউকার। এটা হতে পারে সেটা তার অ্যানালজি ফলে, বৈদিক উচ্চারণের পরে অন্তঃস্বরে উদাত্ত হয় ধাতু, তার থেকে প্রত্যয় স্বরে যখন যাচ্ছে সেখানে আদ্যুদাত্ত হয়ে যাচ্ছে, তার ফলে অর্থটা পাল্টে যাচ্ছে এবং উচ্চারণটাও আসছে। আবার অপরদিকে অনু এই নামের হতে সমুদ্ভূত আনব বা আনবী যমন জাতি গ্রিক রূপানুকূল আয়োন সংজ্ঞার সঙ্গে সাদৃশ্য বজায় রেখে যবন সাম্রাজ্যের প্রতিষ্ঠা লাভ করে। ফলে ভারতীয় বিশেষজ্ঞ ভারত তত্ত্বাবিধায়ী মনীষীদের নিকটে বিবিধ শাস্ত্রেতে ব্যবহৃত তুর্বসু, অনু, দুর্জু প্রভৃতি জাতি গোষ্ঠীভুক্ত শব্দ রাশি সুবিদিত ছিল। গ্রিক জাতীয় যবন শব্দ কেবল বৈদেশিক নয়, এটি প্রয়োগ পাণিনির ব্যাকরণে যেমন দৃষ্ট হয় তদ্রূপ বেদ সাহিত্য লক্ষণীয় আছে। বৈদিক সাহিত্যের বিচারে অপেক্ষায় তৎকালীন ভৌগোলিক চিন্তা ভাবনার যেমন সুস্পষ্ট রূপ পাওয়া যায়, তেমনি আরেকটা কথা এখানে আমি ব্যাখ্যা করতে চাই। যেখানে আজকালকার যুগে যে লোক সংস্কৃতি মানে ফোক সং যেটা, তার মধ্যে কিন্তু এই আর্যাবর্তের যে প্রাচীন রূপরেখা ভাবধারা ধরা পড়ে। বহির্বিশ্বে নোয়ার প্লাবন বৃত্তান্তের সঙ্গে চিরপরিচিত হওয়া যায়। বাইবেলে ইহুদির ওই উপাখ্যানে মহাপ্লাবনের বর্ণনা সর্বাধিক সুপ্রসিদ্ধ। পাপাবৃত বিশ্বকে ধ্বংস করার অভিপ্রায়ে ঈশ্বরের ইচ্ছায় চত্বারিংশৎ দিবারাত্রব্যাপী বর্ষণের কারণে মহাপ্লাবন দেখা যায়। প্লাবন সম্পর্কিত বৃত্তান্তটি সুপ্রাচীন সভ্যতার পরিচয় বহন করে। মানব জাতি সৃষ্টি প্রক্রিয়া এতে বিধৃত আছে। সৃষ্টি, উৎপত্তি, প্রলয়ের বীজ নিহিত রয়েছে স্বর্গ প্রতিসর্গ প্রভৃতি বেদে সৃষ্টির ধারাক্রম লক্ষিত হয়। সুদূর অতীতে স্মৃতিরূপে বিশ্ব চরাচরে প্লাবন বৃত্তান্তের অভিজ্ঞতায় বিবিধ দেশীয় আখ্যায়িকার অন্তরালে এক সাধারণ যোগসূত্রের বাতাবরণ করে থাকে। শতপথ ব্রাহ্মণে যজ্ঞের মহিমার উদ্দেশ্যে কাহিনীর অবতারণা করা হয়। এখানে প্লাবনের আখ্যানটি অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু এর কারণ সম্বন্ধে কিছুই ব্যক্ত করা হয়নি। কিভাবে এই প্লাবন হয়েছে তার কারণও অনভিক্ত থেকে যায়। সামুদ্রিক জলোচ্ছ্বাসও এই প্লাবনের উৎপত্তির হেতু হতে পারে। প্রাগৈতিহাসিক যুগে সপ্ত সিন্ধুর অঞ্চলে সমুদ্র যেমন পরিব্যাপ্ত ছিল, সেই রকম সুবাস্তু নামক জনপদে আর্যগণ তথা রূপে বসতি স্থাপন করে। শতপথ ব্রাহ্মণের উপাখ্যানে অন্তরে প্রাচীন সভ্যতার প্রেক্ষাপট নির্ধারিত হয়। সুদূর অতীতে সর্বগ্রাসী প্লাবনের অভিজ্ঞতা থেকে সর্ববিধ জাতির স্মৃতিতে স্থানীয় বৈশিষ্ট্যের মাধ্যমে স্থান কাল পত্রভেদে প্রাচীন সাহিত্যে প্লাবনের আখ্যান দৃষ্ট হয়েছে। এর ফলশ্রুতি হচ্ছে শতপথ ব্রাহ্মণের আখ্যায়িকা বিশেষ। ভারতীয় সাহিত্যে যুগ যুগ ব্যাপী আখ্যান ভাগ স্থান ও কাল ও পত্রভেদে বিবিধ শাখা প্রশাখায় বিস্তৃত
আকারে প্রবাহিত হয়ে রয়েছে। মহাপ্লাবনের বিষয় দেশি বিদেশি বিভিন্ন সাহিত্যে উপলব্ধ হয়। বিবিধ জনজাতির মধ্যে এর কাহিনী নানা আকারে প্রচলিত আছে। সাহিত্য এর রূপরেখা দৃষ্ট হয়। পাশ্চাত্য সভ্যতায় মহাপ্লাবনের আখ্যান পাওয়া যায়। এই বৃত্তান্তে নূতন নূতন রূপ যুগে যুগে সাহিত্যকারেরা লোক সংস্কৃতির মাধ্যমে ধরে রেখেছেন। ঐতিহাসিকেরা এর অন্তরালে সত্য অসত্যের অন্বেষণে ব্রতী হয়ে থাকেন। এই জলপ্লাবন সম্পর্কিত কাহিনী মূল উৎসে নিরূপণে তারা অগ্রণী ভূমিকা অবলম্বন করেন। বিশ্ব সাহিত্যের বিভিন্ন শাখায় এতাদৃশ ঘটনা কিয়দংশে পরিবর্ধিত পরিমার্জিত আখ্যায়িকার রূপ পায়। সুদূর অতীতে স্মৃতি নিশানায় বিশ্ব চরাচর ব্যাপী মহাপ্লাবনের অভিজ্ঞতায় এইরকম বিবিধ কাহিনীর সাধারণ যোগ সাদৃশ্য বহন করে। ভূতাত্ত্বিক পর্যবেক্ষণে পর্বত সমুদ্র প্রভৃতি সৃষ্টিতে জলোচ্ছ্বাসে প্লাবন ধারার অবদান অনস্বীকার্য। আধুনিক যুগে সুনামি এর অন্যতম কারণ, একে জলকম্পন বলা হয়। প্লাবনের ইতিকথা ব্রাহ্মণ পুরাণ সাহিত্যে লক্ষিত আছে। পরবর্তী দেশীয় বিদেশীয় গ্রন্থাবলীতে এটি পল্লবিত আকার ধারণ করে। আবার কোন কোন বিশেষজ্ঞের মতে আখ্যানটি প্রাক আর্য যুগে সভ্যতার ইঙ্গিত বহন করে। প্রাচীন উপজাতি সময়ের মধ্যে এই কাহিনী বিবিধ আকারে প্রচলিত আছে। ব্যাবিলনীয় সভ্যতায় সুমেরীয় ভাষায় প্লাবনের কাহিনী পাওয়া যায়। হিব্রু পারস্য প্রভৃতির উপাখ্যানে এই নূতন নূতন রূপ পর্যবেক্ষিত হয়। পারসিকদের ধর্মগ্রন্থ আবেস্তার সঙ্গে ভারতীয় ধর্ম সাহিত্য বেদের ভাষা ভাব প্রভৃতির বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে অত্যধিক সাদৃশ্যের বিষয় বিশেষজ্ঞদের অনেকেই স্বীকার করেছেন। ভারতীয় মনীষী বাল গঙ্গাধর তিলক যদিও অ্যাক্টিভ হোম ইন দি ভেদস এই গ্রন্থে ব্রাহ্মণের মহাপ্লাবনের আখ্যানের সঙ্গে আবেস্তায় বর্ণিত প্লাবনের উপাখ্যানের সাদৃশ্য বিচার করে উৎসের বৃত্তান্তে অভিমত প্রকাশ করেন। ব্রাহ্মণের জলোচ্ছ্বাসের ফলে প্লাবনের সৃষ্টি হয়। আবেস্তায় তুষারের বিগলিত অবস্থায় প্লাবনের উদ্ভব ঘটে। ফলে হিমপ্রবাহের স্থানচ্যুতি ও বিগলিত হওয়ার কারণে প্লাবনের প্রাদুর্ভাব ঘটতে পারায় উভয় সাহিত্যের মধ্যে যোগসূত্র ধরা পড়ে। এইভাবে প্লাবন কাহিনী বিভিন্ন সাহিত্যে পল্লবিত হয়ে মানব জাতি উৎস ও মর্যাদায় সমৃদ্ধ হয়ে রয়েছে। মানব বংশ এতে সংরক্ষিত হয়ে থাকে। মহাপ্লাবনের আখ্যায়িকার উৎস নিয়ে নানাবিধ আলোচনা হতে পারে। প্রাচীন কাল থেকে এর বিষয় প্রাচীন সাহিত্য লোক সংস্কৃতিতে বিরাজমান আছে। খ্রিস্টপূর্ব 2100 শতকে ব্যাবিলনীয় সভ্যতায় সুমেরীয় ভাষায় পাশ্চাত্য দেশে সম্রাট হামুরাবির সময়ে প্লাবনের কাহিনী প্রচলিত ছিল। অতঃপর ইসরায়েলীয় হিব্রু ভাষায় বাইবেলের ওল্ড টেস্টামেন্ট তথা জেনেসিস গ্রন্থে খ্রিস্টপূর্ব 7ম শতকে এর পুনরাবৃত্তি ঘটে। গিলগামেশ মহাকাব্যক্রমে অন্যান্য বিদেশীয় গ্রন্থাবলী তথা পারস্য গ্রিস প্রভৃতি পাশ্চাত্য দেশীয় সাহিত্যে নূতন নূতন ধারায় এই কাহিনী রূপরেখা দেখা যায়। সাহিত্যিকেরা লোকাচারের অনুসারে যুগে যুগে এই গ্রন্থকৃতির মাধ্যমে প্রচার করেন। প্রতীচ্য মনীষী ভিন্টানি স্টোরিও এ হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার গ্রন্থে প্রথম খণ্ডে ভারতীয় প্লাবন সম্পর্কিত উপাখ্যানের প্রাচীনাকৃতিতে সম্ভবত সেমীয় উৎসে নিরূপণ করেন। বাইবেলে ইহুদি নোয়ার কাহিনীতে প্লাবনের বিষয় নিহিত আছে। এই উপাখ্যানও বিবিধ শাখা প্রশাখায় পাশ্চাত্য দেশে বিশেষভাবে পারস্য উপসাগরীয় অঞ্চল তথা ইউরোপীয় প্রদেশ এবং প্রাচ্য ভূখণ্ডে প্রশান্ত মহাসাগরীয় প্রান্তরে প্রাচীন সাহিত্য লোক কথার মাধ্যমে যুগ যুগ ব্যাপী বিস্তৃত আকার ধারণ করে সাহিত্যিক রূপায়ণে প্রতিফলিত হয়। শতবত ব্রাহ্মণের আখ্যানাংশে প্রচলিত সৃষ্টির ধ্বংস বা প্রলয়
ও জীব জগতে পুনঃসৃষ্টির পরিচয় পাওয়া যায়। স্বর্গকে সৃষ্টি এবং প্রতিস্বর্গকে সৃষ্টির পরে ধ্বংস ও তদনন্তর পুনঃসৃষ্টিকে বোঝায়। পুরাণ সাহিত্যের পূর্বাভাস এই আখ্যানে প্রতিধ্বনিত হয়। ব্রাহ্মণ সাহিত্যের এই আখ্যানের অন্তরালে যজ্ঞানুষ্ঠানের মাহাত্ম্য উদ্ঘোষিত হয়েছে। পরবর্তী সাহিত্যে পুরাণ পরম্পরায় এই বৃত্তান্তে পুনরাবৃত্তি ঘটে। ভারতীয় ঐতিহ্যের অনুসারে প্রথাগত দৃষ্টিতে বেদার্থে পর্যালোচনায় পুরাণ বৃত্তান্তের অবদান রয়েছে। ইতিহাস ও পুরাণ বৃত্তের সংযোগে আকর গ্রন্থরূপে বেদ পর্যবসিত হয়েছে। আমরা জানি ইতিহাস ও পুরাণ আভ্যাম বেদং সমুপবিংহেত বিবেত্তল্প সুতাৎ বেদো মামহং প্রহরিষ্যতি। পুরাকাল থেকে প্রবর্তিত ঘটনাপঞ্জিতে নব নব ভাবধারারই প্রতিফলন ঘটে। বেদ ও ব্রাহ্মণ গ্রন্থের অন্তর্গত বহু কাহিনী আবার পুরাণে সন্নিবেশিত আছে। বহু প্রাচীনকাল থেকে প্রচলিত কাহিনী পরিবর্তিত হয়ে পুরাণে প্রক্ষিপ্ত হয়ে রয়েছে। শতপথ ব্রাহ্মণে প্লাবন কাহিনী প্রাচীনতম বৈদিক সাহিত্যে অনুপস্থিত থাকলেও ঋগ্বেদে 788 বরুণ সূক্তে এর পূর্বাভাস রয়েছে বলে মনে করা হয়। ঋষি বশিষ্ঠের কথায় সামান্য প্লাবন ও নৌকা রোহণের ইঙ্গিত পাওয়া যায়। দেব বরুণের দ্বারা সমুদ্রাভ্যন্তরে বশিষ্ঠকে নৌকা রোহণের মাধ্যমে রক্ষা করা হয়। এই বৃত্তান্তে বশিষ্ঠের মুখ দিয়ে প্লাবন কাহিনী পরিচয় আছে বলে ধরা যেতে পারে। মনুষ্য জাতির রক্ষা, নৌকা, সমুদ্র গর্ভ, অবতরণ স্থান, এই সমস্ত মৌলিক বিষয় এই বৃত্তান্তের মধ্যে সংযুক্ত রয়েছে। এই সমস্ত ব্যাপারে সামান্য পূর্বাভাস থাকলেও অনাবিষ্কৃত তথ্যের অনুসন্ধান একান্ত আবশ্যক। শতপথ ব্রাহ্মণের উপাখ্যানে বরুণ দেবতার নাম উল্লেখ রয়েছে। এই কাহিনীর ধারা প্লাবনের ন্যায় অনুবর্তনীয়। পুরপ্লাবী প্লাবনের ধারার মতো এই কাহিনী মহাভারত, মৎস্য পুরাণ ইত্যাদি পুরাণ সাহিত্যে নানাবিধ আকৃতিতে অত্যন্ত গুরুত্বে উপস্থাপিত হয়েছে। মহাভারতে বনপর্বে মৎস্য উপাখ্যান বৃত্তান্ত রক্ষিত আছে। মৎস্য পুরাণের অনুরূপ কাহিনী বিধৃত রয়েছে। মনু হচ্ছেন বিবস্বানের পুত্র, বৈবস্বত সূর্যপুত্র। মৎস্যের পরিপালনের মধ্য দিয়ে মহাপ্লাবনে মৎস্য কর্তৃক মনু রক্ষার বিষয় এই উপাখ্যান দ্বয়ে লক্ষ্য করা যায়। স্থান, কাল ও পাত্রের অনুসারে কাহিনীর আকৃতি অপরিবর্তিত হয়ে মৎস্য মহিমায় পল্লবিত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বৃত্তান্তের আকারের পরিবর্তন হয়। ভারতীয় ধারাক্রমে এই উপাখ্যানের প্রভাবে যুগ যুগ ব্যাপী বিস্তার ঘটে। এর গ্রহণীয়তা সকলের নিকট বিশ্বের উদ্বেগকে সৃষ্টি করে। কাহিনীর রূপায়ণে লোক সংস্কৃতি অন্যতম উৎস সাহিত্যের প্রেক্ষাপট প্রস্তুত করে। ভারতীয় তথা বহির্বিশ্বের সাহিত্যে এই কাহিনী প্রবাহিত ধারায় অতিবাহিত শাখা প্রশাখায় পল্লবিত আছে। একাদৃশ প্লাবন কাহিনী বিশ্বের বিভিন্ন দেশে নানা জাতির মধ্যে প্রবাহিত হয়েছে। সুমেরীয় ভাষায় প্রতীচ্য দেশে ব্যাবিলীয় সভ্যতা খ্রিস্টপূর্বে যে হামুরাবির আবির্ভাবখানে প্রথম প্লাবন উপাখ্যান দেখা যায়, তাহাই পরবর্তীকালে পাশ্চাত্য এবং প্রাচ্য ধারার মধ্যে বহুক্রমে প্রবাহিত হয়েছে। এটিকে লোকাচার বলা যেতে পারে। কেন, বেদের ধর্মের সঙ্গে লোকাচার বা জনশ্রুতি অন্যতম। শ্রুতি স্মৃতি সদাচার শস্যচ প্রিয়মাত্মনা এতৎ চতুর্বিধং বিদ্যাৎ সাক্ষাৎ ধর্মস্য প্রয়োজন। লোকাচারও একটি অন্যতম উদ্দেশ্য। বাইবেলে ইহুদি জাতির নোয়ার উপাখ্যান এই প্লাবনের বর্ণনা সর্বাধিক প্রসিদ্ধ হয়েছে। আলেকজান্ডারের সময়কালে গ্রিক ভাষায় প্রণীত ব্যাবিলনীয় ইতিহাসের অনুরূপে মহাপ্লাবনের কাহিনী পাওয়া যায়। সেখানকার রাজবংশের দশম নৃপতি বিনাশের কারণে রক্ষার নিমিত্ত নৌকায় নির্মাণপূর্বক দেশীয়
সমস্ত সামগ্রী ও প্রাণীপুঞ্জে নিয়ে তথা আশ্রয় গ্রহণ করেন। তদনন্তর প্রবল বর্ষণে প্লাবনের প্রকোপ দেখা যায়। নৌকাটি ভাসমান অবস্থায় পর্বতগাত্রে আবদ্ধ হয়ে পড়ে। এতে এতে রাজ্য পরিজন বর্গ সহিত জীবিত প্রজন্ম ব্যাবিলনে বসতি স্থাপন করে রক্ষাপ্রাপ্ত হলেন। ব্যাবিলনীয় এই উপাখ্যানটি মূলত প্রাচীন চালডিয়ান জাতির মধ্যে প্রচলিত আখ্যান মাত্র। এসিরীয় লিপিপ্রাপ্ত গিলগামেশ মহাকাব্য থেকে খ্রিস্টপূর্ব 7ম শতকে এই আখ্যানের আর এক রূপরেখা লক্ষিত হয়। সৃষ্টি ধ্বংসের উদ্দেশ্যে তথা ইউফ্রেটাস ও সুরুপ্রক এই স্থানদ্বয় বিনাশকল্পে প্রবল বর্ষণ ও প্লাবনের উৎপাত ঘটে। তত্ত্বত্র রাজাকে প্লাবন সম্বন্ধে সাবধান বাণী উচ্চারণ পূর্বক নৌকায় আশ্রয় নিতে বলা হয়েছে। রাজাও তদনুরূপ সকলকে নিয়ে নৌকায় আশ্রয় গ্রহণ করে পর্বতে শীর্ষে আরোহণ পূর্বক প্লাবন থেকে রক্ষা প্রাপ্ত রক্ষা করাই হচ্ছে এই প্লাবনের উপাখ্যানের উদ্দেশ্য। সৃষ্টি রক্ষার পরবর্তী প্রজন্মের সৃষ্টিকল্পে স্বর্গ প্রতিসর্গের সৃষ্টি প্রলয় তদনন্ত সৃষ্টি ধারা পুরা কল্পিত আখ্যায়িকা রূপ পায়। মহাপ্লাবন ইতিবৃত্ত ভারতবর্ষ দেশে বহু প্রাচীন কাল থেকে সাহিত্য লোক সংস্কৃতিতে চিরবিরাজমান রয়েছে। মিল্টনের প্যারাডাইস লস্টে স্বর্গ থেকে প্রস্থানের শোক সঙ্গীত ধ্বনিত হয়। এর বিষয়বস্তু বাইবেলের অন্তর্গত। অন্য ধর্মাবলম্বীগণের পক্ষে এটি হৃদয়ঙ্গম করা অনাসাধ্য নহে। সৃষ্টির প্রারম্ভিক অবস্থার বর্ণনায় নানা ধর্মাবলম্বীগণের বিবিধ মত আছে। আদম ও ঈভ হচ্ছেন পৃথিবীর আদিম মানব ও মানবী। এই জাতিদ্বয়ের মধ্যে নিষিদ্ধ ফলভক্ষণের ফলভোগ ও জনিত দুঃখ দুর্দশা এই গ্রন্থের মূল প্রতিপাদ্য বিষয়। এই বিষয়ে একটা উল্লেখযোগ্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের যে অন্তিম যে মহাকাব্য, তার মধ্যে এই শোক সঙ্গীত মানে ধ্বনিত হয়েছে। আচ্ছা, অদ্যাবধি পাঠকদের শোক সন্তপ্ত পাঠকদের স্মৃতিতে বিষাদের ছায়া বহন করে। এই মানব জাতি রক্ষা করায় বিধাতার অভিপ্রেত এর মাধ্যমে জাতি সুরক্ষা সংক্রম ঘটে। সেই কারণে মনু নোয়া প্রভৃতি রক্ষার মাধ্যমে মানব জাতি বিনাশ ঘটে। লাস্ট উপসংহারে আমি বলতে পারি, শ্রীমদ্ ভগবদ গীতাতে অর্জুনকে রক্ষার ফলে দেশের কর্ণধারকে নেতৃত্বের ভার অর্পণ করা হয়। পালি জাতকের মৎস্য জাতক উপাখ্যানে ভগবান বুদ্ধের অবতার বোধিসত্ত্বের মধ্যেও নেতৃত্ব রক্ষার সুর ধ্বনিত হয়েছে। যত বড়ই ঝঞ্ঝা বার্তা প্লাবন আসুক না কেন, একজন নেতা যোদ্ধা রক্ষা পর্বে দেশ সুরক্ষিত হয়ে ওঠে। এই তত্ত্বই যুগে যুগে তত্ত্ব সম্ভারের মাধ্যমে বিভিন্ন আখ্যায়িকার পরিবেশনে জাতি গঠনে অনুশীলিত হয়। সেই কারণে ব্রাহ্মণ সাহিত্যে উপাখ্যানের মাধ্যমে বিভিন্ন জাতি উদ্দেশ্য ও তাৎপর্য রক্ষিত হয়। উন্মুক্ত উদার মনস্কতার সঙ্গে মানে এই বিষয়ে পর্যালোচনা করলে উপযুক্ত উদ্দেশ্য সার্থক হয়ে থাকে। মূল তত্ত্বের ব্যাঘাত না করে এই বিষয়ের আধুনিকতা রক্ষা করাই আবশ্যক। কোনো মৌলিক কিয়দাংশের বর্জন না করে এই নিবন্ধকে উপস্থাপনার মাধ্যমে চালনা করাই বাঞ্ছনীয়। পাদ বা বিভিন্ন উদ্ধৃতির মাধ্যমে মৌলিক গ্রন্থসমূহের পূর্ণমাত্রায় উদ্ধৃতি দিতে অপরিহার্য বিষয় গণ্য হয়। ফলে সামগ্রিক উদ্দেশ্য সাধনে এই বৈদিক শাস্ত্রে বা সাহিত্যে বা সভ্যতায় ভৌগোলিক উপাদান অত্যন্ত উপজীব্য আকার ধারণ করে রয়েছে। নমস্কার।